তোমার নামেতে বাঁধিয়াছি সুর, আমার বিনার তারে। নমস্কার, আমি অভিজিৎ বলছি। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমাদের মধ্যে পেয়েছি যাত্রা জগতের একজন বিখ্যাত অভিনেত্রী ভারতী সিনহা মহাশয়াকে। ওনার কাছ থেকে শুনে নেব ওনার যাত্রা জীবনের নানান জানা অজানা কাহিনী। প্রথমেই আপনাকে আমি অভিজিৎ বলছি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাই। স্বাগত। আপনার ছোটবেলার কথা দিয়ে শুরু করুন। আপনার জন্ম, বেড়ে ওঠা। জন্মটা আমি ঠিক বলতে পারবো না বাবা। আমি 7 বছর বয়স তখন। আমার জ্যাঠামশাই মাস্টারমশাই ছিলেন, গ্রামের এতে সমস্ত যন্ত্র বাজাতো, হারমোনিয়াম বাজাতো। জ্যাঠামশাই খুব ভালো ছিল। গ্রামের শখের যাত্রা দলে? শখে, হ্যাঁ, শখের এটাই হয় না, অ্যামেচার ক্লাব বলে যেগুলো, সেইগুলো। এইবারেতে আমি খুব করতুম। আমাকে লুকিয়ে যখন জ্যাঠামশাই চলে যেত রিহার্সাল করতে, তখন আপনার ছোটবেলাটা কি বেগমপুরেই কেটেছে? হ্যাঁ, এখানেই। আচ্ছা, এখানেই। আচ্ছা, এখানেই জন্ম, এখানেই সব কিছু। আর আপনারা ক ভাই বোন? আপনি? আমরা ভাই বোন হচ্ছি 6 জন। আচ্ছা, আমি সবার বড়। আচ্ছা, মানে বাকি আপনার ছোট সবাই? সব আমার ছোট। আচ্ছা, হ্যাঁ, 3 ভাই 3 বোন। আচ্ছা, দিয়ে মানে ওই মানে যাত্রার ব্যাপারটা, মানে পড়াশোনা কত দূর করলেন? মানে পড়াশোনা করেছি অল্পই, বেশি না। তখনকার আমার ঠাকুমা ছিল, ঠাকুমা বলতো, দেখ, বিদ্যাসাগরের 2য় ভাগ যদি 2বার তুই পড়ে শেষ করে ফেলতে পারিস, তোর কোনো লেখাপড়ায় কিচ্ছু আটকাবে না। আমি তাই করেছিলাম। আর গ্রামের আমাদের স্কুলে ক্লাস 3 অবধি পড়েছি, আর পড়িনি। ওই যাত্রা 2য় ভাগ অবধি পড়াশোনা? হ্যাঁ, ওই 2য় ভাগ। কিন্তু আমার সত্যি কোনো পড়াশোনা আটকায় না। ইংলিশ হয়তো একটু আধটু হবে, তাতেও কোনো ক্ষতি নেই। আচ্ছা, হ্যাঁ। তাহলে কি ওই গ্রামেই ওই শখের যাত্রায় তখন ওখান থেকে কি আপনার শুরুটা হলো? হ্যাঁ, ওখান থেকেই শুরু। জ্যাঠামশাই যদি লুকিয়ে আমাকে চলে যেত। জ্যাঠামশাই একটা প্রবলেম ছিল, পায়ে গুঁফো ছিল, জোরে হাঁটতে পারতো না। আর শীতের দিন, তখন তো আলো টালো কিছু ছিল না, ওই হারিকেন নিয়ে যেত, আসতো, করতো। আর আমি তখন অত বাচ্চা। ওই গ্রামে কি একানে ছেলের চরিত্র করেছিলেন? হ্যাঁ, আগে সখীর ব্যাচে নাচ করেছি। তারপরে ঠাকুর সাজিয়ে, মদন মোহন ঠাকুর সাজিয়ে দাঁড় করিয়ে রাখতো, ওরা সব নাচতো, করতো। বোবাসিন? হ্যাঁ, বোবাসিন। তারপরে যে একানে ছেলের অভিনয় করতে লাগলাম। আচ্ছা, একানে ছেলে থেকে আপনি একটু একটু করে ডায়লগ, গান, এই ব্যাপারগুলো শুরু হলো? হ্যাঁ, সব শুরু হলো। আচ্ছা, দিয়ে মানে এই গান কি আপনি ছোট থেকে শিখতেন? মানে গান ওই একানে ছেলেদেরই যে গান থাকতো, সেই গানই। ওটা শেখাতো কে তখন? ওই জ্যাঠামশাই শেখাতো। হ্যাঁ, তারপরে আর একজন ছিলেন যে যেখানে নিয়ে যেত, তিনি শেখাতেন। আচ্ছা, সেও মাস্টারমশাই ছিল। তাহলে আপনার এই যাত্রার অভিনয়ের গুরু ওই জ্যাঠামশাই বলা যায় প্রথম? হ্যাঁ, আমার জ্যাঠামশাই আমার গুরু। আচ্ছা, ওনার নামটা কি বলতে পারবেন? মানে ঈশ্বর পঞ্চানন সিংহ। পঞ্চানন সিংহ। আচ্ছা, তাহলে এই মানে বেগমপুর, তাও আপনি যেই সময়ের কথা বলছেন 50-এর দশকের শেষ দিকই হবে প্রায়। তো সেই সময়ে বেগমপুর থেকে একটা মেয়ে সে চিতপুরের যাত্রায় গেল, এই সংযোগটা কিভাবে তৈরি হলো? সংযোগটা তৈরি হলো, বাড়ির পাড়ায় থাকতেন ভদ্রলোক, নামটাও ভুলে গেছি, আমার মনে নেই। সে কি যাত্রা দলের? না, ওই আর কি টাকা ইনভেস্ট করতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা ওই যোগাযোগ, ওই করে আমাকে নিয়ে গেল, যাবি চল যাত্রা করতে। মানে হ্যাঁ, যাবো। আপনার বাড়ি থেকে ছাড়লো কেন? বাড়ি থেকে অভাব, খুব অভাব, মানে মেইনলি অভাবের জন্যই গেছি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। তো মানে কলকাতাতে প্রথম কোন দলে মনে পড়ে? কোন দলে প্রথম? ভারতীয় রূপনাট্যম। ভারতীয় রূপনাট্যমে প্রথম শুরু করি। অমর ঘোষ বলে একজন ছিলেন, আর বিনা ঘোষ নয়, বিনা চক্রবর্তী। বিনা চক্রবর্তী, ওনাদের দল ছিল। ওনারা করে সব নিল। ওনার ওখানে 1 বছর কাজ করার পর তারপরে আসলাম সত্যম্বরে। ওই ভারতীয় রূপনাট্যমে যে পালা করেছিলেন মনে পড়ে নাম? না, এখন মনে পড়ে না, মনে নেই। আচ্ছা, তাহলে ওই ভারতীয় রূপনাট্যম থেকে, না ভারতীয় রূপনাট্যমও সে সময় নাম করা দলই ছিল, খুব একটা যে অনামী দল সে কিছু না। তাদেরও বড় বড় পোস্টার বেরোতো পেপারে।
তো ওইখান থেকে সত্যম্বরে এলেন। তারপরে সত্যম্বরে এলাম। তা সত্যম্বরের মতন এত বড় একটা ঐতিহ্যশালী দল, আপনি তখন বয়স আপনার কত হবে, 12, 13, 14? ওই রকমই হবে, কারণ আমি বিজ্ঞাপনে কুমারী ভারতী সিংহ লেখা। হ্যাঁ হ্যাঁ, আর তখন আমি আসতে পারতাম না বাড়িতে, ওখানেই রিহার্সাল হতো, ওখানেই থাকতাম। আচ্ছা, কলকাতাতেই থাকতাম রিহার্সাল। থাকার ব্যাপারটা কি দল থেকেই করে দিয়ে যায়? হ্যাঁ, সব দূরের লোকেরা যারা করতে পারবে না তারা ওখানে থাকবে, ওখানেই থাকবে। তাহলে এই সত্যম্বরে প্রথম বছর কি পালাতে অভিনয় করলেন? দীপাজির জলে। দীপাজিও জলে, আচ্ছা, ওইটাতে তো বিশাল স্টার কাস্ট ছিল। হ্যাঁ, অনেক ছিল, অনেক। কাদের কাদের পেয়েছিলেন ওই যাত্রাতে, যদি বলেন নামগুলো একটু, মনে পড়ে আপনার যে কোন কোন অভিনেতা অভিনেত্রী ছিল সেই সময়কার? দিকপাল, মানে আপনি তখন জুনিয়র এবং তাদের কাছে আপনি শিখেছেন। আমি শিখেছি, অনেক শিখেছি। তার মধ্যে দিলীপ চ্যাটার্জি ছিলেন। দিলীপ চ্যাটার্জি, তারপরে যে তোমার শক্তি ভট্টাচার্য, শাহানা বোস, তারপরে দীপেন চট্টোপাধ্যায়, গুরুদাস মিত্র, মায়াপাল, হ্যাঁ মায়াপাল, এইসব সবাই ছিলাম আমরা। আচ্ছা, মানে ওই দীপাজিও জলে মানে 64 সাল, ওই দীপাজিও জলে দিয়ে আপনার মানে বড় দলে শুরু হলো। তারপর থেকে একটানা কত বছর আপনি যাত্রা করেছেন? ওখানেই সত্যম্বরেই ছিলাম 12 বছর। সত্যম্বরেই 12 বছর? সত্যম্বরেই 12 বছর। ওখান থেকে 12, ওই রকমই হবে। তারপরে বছর হবে কি না, অত না হলে 7-8 বছর হবে। 7-8 বছর হবে। তারপরে ওখান থেকে গেলাম এতে। না, সত্যম্বরে যে 7-8 বছর রইলেন, 64 থেকে 70 সাল অবধি সত্যম্বরে বিখ্যাত প্রোডাকশন হয়েছে। তার মধ্যে আপনি ছিলেন একটি পয়সা, পদধ্বনি, তারপরে দিগ্বিজয়, এগুলো সবেতে আপনি ছিলেন? হ্যাঁ, সব ছিলাম। কে কাঁদে, পাষাণের মেয়ে, তারপরে সে তো আগের পুরনো বই, তখনও চলতো। হ্যাঁ, তখনও চলতো, মানে 6টা-7টা বই থাকতো। হ্যাঁ, সে তো তখনকার দিনে নিয়মই ছিল তাই। 6-7টা বই থাকবেই। ভুল কি পেলাম, অশ্রু দিয়ে লেখা প্রথম ভৈরব বাবুর বই সত্যম্বরে। তারপর একটি পয়সা, তারপর পদধ্বনি। হ্যাঁ, তো এই সময়ে সত্যম্বরের বিখ্যাত প্রোডাকশনগুলোতে আপনি ছিলেন। তার মধ্যে যেটা কালোজয়ী প্রোডাকশন, সেটা হচ্ছে একটি পয়সা। সত্যম্বরে সামাজিক পালার দিক থেকে এবং ভৈরব গাঙ্গুলির জীবনে বা ওনার পেশাদারিত্বের ক্ষেত্রে সব থেকে জনপ্রিয় সামাজিক হচ্ছে একটি পয়সা, ওনার প্রথম জীবন। ওটাতে আপনি একটা চরিত্র করেছিলেন। তো সেই একটি পয়সার যশের সম্পর্কে যদি কিছু বলেন। একটি পয়সায় আমি তো রাঙাজালিনী করেছেন। ওই তখন ছিল হাস্য কৌতুকে ছিল মাখন সমাদ্দার, ওটাতেও শাহানা বোস ছিল। হ্যাঁ হ্যাঁ, মৌসুমী চ্যাটার্জি, হ্যাঁ। মায়াপাল বোধহয় ছিল না, মায়াপাল ছিল না, মায়াপাল তখন ছিল না। গোরাশশী মণ্ডল, হ্যাঁ। আমার এখন আর অত মনে পড়ে না বাবু, সেই জন্য। প্রিন্স দিলীপ চৌধুরী, হ্যাঁ। তো এনাদের সাথে আপনি অভিনয় করেছেন? হ্যাঁ, করেছি, প্রত্যেকের সঙ্গে। এই যখন সত্যম্বরে ছিলেন সেই সময় হ্যাঁ, মাঝখানে আর একজন ছিলেন। বলুন, সেটা তো আমি শুনতে চাইছি। ইন্দ্রজিৎ অধিকারী। আচ্ছা, একটি পয়সা। আচ্ছা, ও করেছিল বড় ভাই, আর প্রিন্স করেছিল ডাক্তার, আর গোরাশশী করেছিল ভুজঙ্গনারায়ণ। তো তখন ওই সত্যম্বরে যখন আপনারা করতেন, সেই সময় সত্যম্বরের বিশাল মার্কেট ছিল, আসাম, কাছাড়, ত্রিপুরা। তো সেই ওই দিকে যাওয়ার অভিজ্ঞতা যদি কিছু বলেন। অভিজ্ঞতা ওই তো তখন ট্রেনে নিয়ে যেত, এখন যেমন বাস চলে, ব্রিজ হয়ে গেছে বলে। তখন তো প্রাইভেটের তো চল ছিল না, প্রাইভেট সব ট্রেনে যাওয়া হতো। ওই 2 দিন ধরে যাওয়া হচ্ছে। মাখন সমাদ্দার ছিল, উনি লিডার ছিলেন। ওনাকে তখন বেটে বলা হতো। ওরে বাবা, ভীষণ। আর তারপরে ওই এপারে ফারাক্কা ব্যারেজের এখানে নেমে আবার ওদিকে বোটে করে পার হয়ে আবার ট্রেন ধরতে হতো। ওই 2 দিন 3 দিন লাগতো। তখন সত্যম্বর এক একটা আসরে কতদিন করে বই করতো? এক একটা আসরে আগরতলায় কাজ করে, আগরতলায় শো হয়েছে 14 দিন একটানা। তার মধ্যে সোনাইদিঘিও হয়েছে। হ্যাঁ, সব হয়েছে, রিপিট হতো। একটা বই ভালো লাগলে আবার করতে হতো। হ্যাঁ, আর ভিড়ও হতো, প্রচণ্ড ভিড় হতো, মানে করা যায় না। এখন যেমন আর নেই ও সব কিছু,
তখন প্রচণ্ড এ ছিল। তাহলে ওই 70 নম্বরের একটি পয়সা পদধ্বনি পরপর দুটো ফাটাফাটি ইয়েতে আপনি কাজ করেছেন। হ্যাঁ। তারপর 69-এ জালিয়ানওয়ালাবাগে কি আপনি ছিলেন? না, জালিয়ানওয়ালাবাগ না, রঞ্জন অপেরা, তপন কুমার, এর লক্ষণ বর্জন। ও তখন আপনি নবরঞ্জনে চলে গেলেন? হ্যাঁ, এখানে ওই এর বছরই শেষ, পদধ্বনির বছরই। পদধ্বনি করে এখানে শেষ, মানে পদধ্বনি মানে 68 সাল। পদ- তারপরে কি নবরঞ্জনে গেলেন নাকি বৈকুণ্ঠ যাত্রা না, সমাজে? বৈকুণ্ঠ যাত্রা সমাজ নবরঞ্জন করে গেছি। নবরঞ্জনে করে বৈকুণ্ঠ যাত্রা সমাজে বৈকুণ্ঠ গেছেন। যাত্রা সমাজ নবরঞ্জনে ওই লক্ষণ বর্জনই করেছিলেন? একটাই। একটাই? আর ছিল না সে বছরে কিছু? একটা বই ছিল, কিন্তু সে এখন আর অত মনে পড়ছে না? মনে পড়ছে না। দুটো না তিনটে বই ছিল। তাহলে আপনার তৃতীয় দল হচ্ছে নবরঞ্জন, তারপর নট্য কোম্পানির ঘরে ঢুকলেন। হ্যাঁ, বৈকুণ্ঠ যাত্রা সমাজ, বৈকুণ্ঠ যাত্রা সমাজ। হ্যাঁ, তখন দুটো দল ছিল। হ্যাঁ, ওই তো একটা মেয়ে ছেলেরা এ করবে, আর একটা রানীরা করবে। রানীরা করবে। তো বৈকুণ্ঠ যাত্রা সমাজে ওই বেগম আসমান তারাতে প্রথম করলেন। হ্যাঁ, 1970 সালে। হ্যাঁ, বেগম আসমান। দ্বিতীয় বছরে বেগম আসমান তারা হয়েছিল। আপনিও যোগ দিলেন, আর সেই বছর বীণা দাশগুপ্তাও যোগ দিল বৈকুণ্ঠ যাত্রা সমাজ। হ্যাঁ হ্যাঁ, ও গেল। হ্যাঁ, আর আপনাদের সাথে তখন সেই বছরে ছিলেন বড়বেলা সরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড়বেলা সরকার। আপনি কোন চরিত্রটা করেছিলেন মনে পড়ে বিয়েতে বেগম আসমান তারায়? ওই ওই যে সোনা বউ। আচ্ছা, সোনা বউ। বীণা দাশগুপ্তা করেছিলেন আসমান তারা। না, বড়বেলা সরকার আসমান তারা, ও হচ্ছে চিন্ময়ী। আচ্ছা, চিন্ময়ী করেছিল। চিন্ময়ী করেছিল বীণা। আচ্ছা, তো অরুণ দাশগুপ্ত ছিল তো। অরুণ দাশগুপ্ত ছিল, তরুণ কুমার ছিল। তরুণ কুমার ছিল, তরুণ কুমার ছিল না, তরুণ কুমার ছিল নট্টে। হ্যাঁ, ও নটটা ছিল, দেবগোপাল ছিল। দেবগোপাল ছিল। হ্যাঁ, দেবগোপাল ছিল, দীপেন চ্যাটার্জি ছিল। দীপেন চ্যাটার্জি ছিল। তাহলে এই বৈকুণ্ঠ যাত্রা সমাজে এক বছরই করলেন? না, বৈকুণ্ঠ যাত্রা সমাজে 2 বছর করার পর এলাম জনতায়। আচ্ছা। না, বৈকুণ্ঠ যাত্রা সমাজ করার পর, না 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 না, আমি বলছি বৈকুণ্ঠ যাত্রা সমাজের পর তারপরে আসলাম 1 নম্বরে নিয়ে নিল সব। 2 নম্বরটা 2 নম্বর তো অচল হয়ে গেল, অচল করে দিয়ে সব এইবারে এক হয়ে গেল নট্য কোম্পানি। তখন কি 1 নম্বরে যখন নিয়ে নিল, যখন বীণা দাশগুপ্তাকে 72 সালে 1 নম্বরে নিল, তখন কি আপনি আধারের মুসাফিরে গিয়ে জয়েন করলেন? আধারের মুসাফির নয়, 1 নম্বরে যখন 2 নম্বরটা ভেঙে গেল, 1 নম্বরের প্রথম বইটাই হলো আধারের মুসাফির 72 সালে, আর কৃষ্ণ শকুনি। ওটাতে কি আপনি ছিলেন? না, ওটাই ছিলাম না। তাহলে ওই সময় আপনি অন্য দলে ছিলেন? ওই সময় এলাম আমি এতে, বৈকুণ্ঠ থেকে আপনি অন্য দলে কোন? হ্যাঁ, বলছি তো, বৈকুণ্ঠ থেকে এলাম আরে জনতা। হ্যাঁ, জনতা, লক্ষ্মীর পদচিহ্ন। না না, সেটা তো পরে, সেটা পরে, সেটা গুলিয়ে ফেলছেন আপনি। জনতায় সেটা হচ্ছে 86 সালে, সেটা হচ্ছে গঙ্গাপুত্র ভীষ্ম থেকে ছাড়ার পর। হ্যাঁ 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 হ্যাঁ, এইটা তার আগে, এখনো 10 বছর আগে আছেন আপনি। তারপরেই বোধহয় আমার মনে হয় 1 নম্বর নটটি নিয়ে নিল। নটি বিনোদিনীর প্রথম বছর যে হলো সেই বছর তো আপনি ছিলেন না? না, দ্বিতীয় বছর আপনি ঢুকলেন। হ্যাঁ। তাহলে সে ওই 73 সালে আমরা যখন এখানে নটে যখন এ হচ্ছে, তারপরে যেই এ হলো কি জানো, ও আর কাজ করবে না বললো বিনা। সেটাও পরে আসছে। আপনি এই নটের মানে নট্য থেকে যে বৈকুণ্ঠ যাত্রা সমাজ থেকে ছাড়লেন, তারপর আবার নট্যতে যোগ দিলেন যে 85 নাগাদ। তার মাঝে আপনি শিল্পী জনতা অপেরা গেছিলেন জনতাতে। তখন ছিল পান্না চক্রবর্তী, চিত্রা মল্লিক, শক্তি ভট্টাচার্য। চরিত্রহীন নামক কোনো যাত্রাতে ছিলেন আপনি? চরিত্রহীন, আপনি শিল্পী তীর্থেও জয়েন করেছিলেন। শিল্পী তীর্থে কোন কোন পালাতে অভিনয় করেছিলেন মনে পড়ে? ওই তো ডাক হরকরা, তারপরে মাদার ইন্ডিয়া, কবি তো ছিল পুরনো পালা। কবি ছিল, মাদার ইন্ডিয়া, আর একটা কি যে ভুলে গেলেন, বিবি আনন্দময়ীতেও ছিলেন। বিবি আনন্দময়ী তখন ওই। তাহলে এই মানে এই সোর্সে জিজ্ঞাসা করি, শিল্পী তীর্থে গুরুদাস ধারা এবং জ্যোৎস্না দত্তের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা যদি একটু বলেন। অভিজ্ঞতা খুব একটা খারাপ নয়।
আমি তো তখন একা একা কলকাতার রাস্তাঘাট খুব একটা চিনতাম না, এ করতাম না। লোক না হলে আমি এই যে যাতায়াত করতে পারতাম না। তারপরে বেশিরভাগ সময় আমি ওই দলেই থাকতাম, আরও সব লোকজন মেয়েরা থাকতো সেখানে। তারপর দাদা গুরুদাসটাকে আমি ধর্ম ভাই পাতালুম, আমার ধর্ম ভাই। ও বললো তোকে আর বাড়ি যেতে হবে না, তুই আমার এখানে থাকবি, চল। আচ্ছা। ওই কি ওটা পার্কটা ভুলে দেন, হেদুয়া পার্কের ওখানেই থাকতো জ্যোৎস্নাদি। তারপরে জ্যোৎস্নাদের সাথে কেমন সম্পর্ক ছিল আপনার? খারাপ না, ভালো, সত্যি খুব ভালো। মানে জুনিয়র হিসেবে আপনাকে? হ্যাঁ, খুব ভালো করতেন, খুব করতো, খুব ভালো আসতো, গান ঠান ঠিক করে করতে দিতেন। দ্বিতীয়। তারপরে শিল্পী তীর্থ থেকে আপনি আবার নট্যতে চলে এলেন? আবার নট্যে চলে গেলাম। যখন নট্যতে যখন এলেন তখন গিয়ে বিদ্যাসাগর আর নটি বিনোদিনী, মামাটি মানুষ, তিনটে পুরনো পালা চলছিল। হ্যাঁ, সেই বছর আপনিও গেলেন আর বেলা সরকারও এলো। সেই বছর নয়, আপনি যাওয়ার এক বছর পর বেলা সরকার। হ্যাঁ, না, ও তো গঙ্গাপুত্র বিশ্ব, না 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 ৭৬ সালের শেষে। হ্যাঁ, ও আপনি যখন নট্যতে যোগ দিলেন আবার, তখন নট্যতে গিয়ে মেহেরুন্নিসা পালাতে আপনি করেছিলেন? হ্যাঁ, ঠিক আছে। তাইলে ওই তখন নটি বিনোদিনীতে আপনার অভিনয় করার কেমন অভিজ্ঞতা ছিল? যদিও তখন সেটা পুরনো হয়ে গেছে, তাহলে তার ক্রেজটা তখনও কমেনি? না, রেসটা কমেনি। ওই তো বাইরে মাঠে শো বন্ধ হয়ে গেল, আর হবে না। এবার ওই স্টার ইয়েতে শুধু হলে হলে হবে, হল বলতে ময়দাতি সদন, ওখানে একবারে শনি রবি পাল্লা দিয়ে নটি বিনোদিনী, বৃহস্পতি, আচ্ছা, এক নাগাড়ে চলতে লাগলো। তাহলে এই নটি বিনোদিনীতে আপনি কোন চরিত্রটা করতেন বেশি? আমি বেশি করেছি গিরিশ ঘোষের বউ। আচ্ছা, পান্নাও করেছেন? পান্না করেছি, খুব কম। যখন ডলি বিশ্বাস হয়ে গেল, ও আর করতে চাইছিল না, তখন বড়দা, মানে মাখনবাবু, আমরা সবাই বড়দা বলতাম, বললো ভারতী তুই কর। ওরা পাটের খাতাটা দিয়ে দাও, পাটের খাতা দিলে। আর আপনার মানে কোনটাতে যশ বেশি হয়েছিল, গিরিশের বউয়ে নাকি পান্না চরিত্রে? পান্নাতে, যেহেতু আপনি গানটাও ভালো করতে পারেন, তো পান্নাতেই বেশি। হ্যাঁ। কাগজওয়ালাদের কাণ্ডটা দেখলি পান্না? তুই থাকতে বিনিকে কিনা করে দিলে নটিকুলো সম্রাজ্ঞী, আর তোর নামটা একবারও করলে না। বিনি অভিনয় কি জানে? ছাই জানে, ছাই। তবে গানটা কিন্তু তোর থেকে ভালোই গায়। গান, কি গান গায়। আর পান্না, সেই আমি বিদ্যাদিগ্য ছেড়েছিল আর তুই গিরিজায় সেজে যে গানটা গেয়েছিলি, সেই গানটা একবার শোনাবি? শুনবি? শোনা। শুনবে? হ্যাঁ, তাহলে গাও। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যমুনায় জল আনতে গিয়ে সঙ্গে নেই তো কেউ, তুমি কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে, যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। কলসি তোমার যাবে ভেসে, লাগলে প্রেমের ঢেউ, তুমি কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। ব্রেভো পান্না, ব্রেভো। সত্যি আপনার যে এখনো এইরকম সুর, মানে ভাবা যায় না। তাহলে আপনি ওই সময় কি করেছিলেন আসরে, আমি সেটাই ভাবছি শুধু। অসাধারণ। নটি বিনোদিনী ভালো, মামাটি মানুষ, নটি বিনোদিনী, তারপরে সাহারার কান্না, বিদ্যাসাগর। আর এই সময়ে যে দুটো বই ছিল, যেই বই দুটো নটি বিনোদিনীর চাপে সে অর্থে চলেনি, যেমন মেহেরুন্নিসা, নন্দকুমারের ফাঁসি, এই দুটোতেই আপনি ছিলেন তো? নন্দকুমারের ফাঁসিতেও ছিলেন? না, নন্দকুমারের ফাঁসিতে তখন ছিল না। সেই বছর ৭৭ সাল থেকে আপ টু ৮৪ সাল পর্যন্ত আপনার যাত্রা জীবনের সব থেকে গোল্ডেন পিরিয়ডটা কেটেছে, তাই তো? নট্য কোম্পানিতে এত বছর আপনি কাজ করেছেন। একজন অভিনেত্রী হিসাবে একটানা এত বছর, মানে বীণা দাশগুপ্তাও একটানা এত বছর নট্যতে ছিলেন না, যত বছর আপনি ছিলেন। তো প্রথমে ১৯৭৭ সালে অচল পয়সা নট্য কোম্পানির একটা সর্বাধিক হিট যাত্রাপালা। অচল পয়সার সম্পর্কে যদি কিছু বলেন, কেমন যশ হয়েছিল? খুবই ভালো হয়েছিল। আপনি কোন চরিত্রটা করতেন ওখানে? আমি অচল পয়সায় করতুম অরুণদার বোন।
চন্দ্রানী। চন্দ্রানী, চন্দ্রানী। অরুণদার বোনের চরিত্র করতেন। হ্যাঁ, এইবার অরুণদার কথা যখন উঠলো, নির্দেশক অরুণ দাশগুপ্তকে কেমন ভাবে পেয়েছিলেন? ভালোই, কেমন ভাবে শেখাতেন উনি? ওই ভাড়া মানে সেই যেমন স্কুলে যেমন একটা এ করে করে প্রাইমারিতে যেমন বাচ্চাদের পড়ায় সেই রকম করে শিখিয়েছে। আচ্ছা, এটা খুবই ইয়ে। আর ওই অচল পয়সাতে আপনার কণ্ঠে কোনো গান ছিল? অচল পয়সা না, অচল পয়সায় গান ছিল না। গান ছিল না। তার অচল পয়সাতে বীণা দাশগুপ্তার আর ওই খোকন বিশ্বাসের গানের ওই যে দৃশ্য, ওইগুলো দর্শক কিরকম এনজয় করতো, কিরকম দেখতেন? ভালো, খুব এ হতো। মানে আমরা তো ভয়ে থাকতাম যখনই আমাদের ডাকতে আসতো যে শো আরম্ভ হবে। আপনারা ভয় থাকতেন কেন? মানে লোকের ভিড়ে। আচ্ছা, ওই সময় নাকি বীণা দাশগুপ্তাকে দেখার জন্য এত লোক হতো যে আলাদা করে হ্যাঁ, ফোর্স আনতে হতো। বীণা দাশগুপ্তার এমনই ইয়ে ছিল তখন। চন্দ্রকোনা ঘাটালের পাশে চন্দ্রকোনা, ওখানে মানে একটা প্যান্ডেল, দুটো প্যান্ডেল হয়েছিল। মানে দুটো প্যান্ডেলকে এ করে একটা প্যান্ডেল, এত লোক অডিয়েন্স, মানে জায়গা দিতে পারবে না বলে ডবল ইয়ে করেছে, ডবল স্টেজ ইয়ে, ডবল এটা হয়েছে প্যান্ডেলটা বসার জন্য। মানে যত লোক ঢুকেছে মানে ভেতরে, তার তত লোক, তার বেশি বাইরে দাঁড়িয়ে আছে। এ করতে হবে, দ্বিতীয় শো করতে হবে। হলো দ্বিতীয় শো, দ্বিতীয় শো পারা যায় না। ওই মানে আমরাই ঢুকতে পারতাম না। আমরা যে স্টেজে যাব এইরকমভাবে দাঁড়িয়ে থাকতো লোক, এইরকমভাবে একদম। ওই ঠেলে কি মনে হতো যে আমরা কি, আমরা মানুষ না আমরা কি, সেরকম মনে হতো। আর আপনাদেরকে ছুঁয়ে দেখতো না? ওই সরে যা, সব আসছে, আসবে, গায়ে হাত দিবি না কেউ। ওরা নিজেরাই বলতো সব। আচ্ছা, প্রচণ্ড মানে দর্শক হতো, চিন্তার বাইরে। আর বদ্দার স্নেহ কেমন পেয়েছেন? বদ্দার স্নেহ খুব ভালো, খুব ভালো। মানে ওনার মতো 12 বছর কাজ করেছেন, মানে একটা বাড়ির মেম্বারের থেকে কম না। আমাদের মহাজাতি সদনের বৈশাখ মাস বাড়িতে, ওনার বাড়িতে সব লোক খাবে। এটা কি দল ছুটি হওয়ার পরে? না, দল চলছে, বৈশাখ মাসে খাওয়া হবে বাড়িতে, শো করে সব যাবে বাড়িতে খেতে। মানে কোন দিন, পয়লা বৈশাখ বা কিছু? পয়লা বৈশাখ বলছি তো। হ্যাঁ, আর পয়লা বৈশাখে তো বিশাল করে অনুষ্ঠান করতে, বিশাল অনুষ্ঠান হতো, বড় বড় মিষ্টি দিত সবাইকে। ওরে বাপ রে, মিষ্টির প্যাকেট চিন্তা করতে, বড়দিনে কেকের প্যাকেট আলাদা, মিষ্টির প্যাকেট আলাদা। কেকের প্যাকেটগুলো এইরকম ছোট ছোট, কত সাইজ দেখাবো। আর ওই এখন যে জল ভরা সন্দেশ, নকুরে অর্ডার দিয়ে বানাতো। নকুরে না, ওটা ইয়ের ওই যে বউবাজারের দোকানটা, ভীমনাগ নয়, নাম ভুলে গেছি। নকুরের দোকানে উনি অর্ডার দিত, নকুরের দোকানে অর্ডার দিত। আর ওটা নামটা ভুলে গেলাম। অনেকে বলে মাখনলাল নট্ট নাকি কিপটে ছিল, কিন্তু আপনার কি মনে হয় মাখনলাল নট্ট কিপটে ছিল? কখনো না। কাজের বেলায় এইবার খেতে সব ভেঙে গেছে, আমরা গিয়ে করেছি, সব জায়গা দিয়েছে, খেতে বসেছে, সব খেতে দিয়েছে। রান্না হয়েছে মুগের ডাল, একটা ছেঁচড়া হয়েছে, ইলিশ মাছ দাগাপেটি সমান ভাজা, সর্ষে ইলিশ, ডিম ভাজা, মাছের মাংস, খাসির মাংস, আমের চাটনি, আর রসমালাই আর ওই জল ভরা সন্দেশ। এটা উনি সবাইকে তদারকি করে খাওয়াচ্ছে, সব খাওয়াচ্ছে। এবারে খাচ্ছি খেতে তখন, দিদি তোমাকে দেবো ইয়ে মিষ্টি? আমি হ্যাঁ দিয়ে দিন। আরে কি একটা নিয়ে এ করছিস, দেখ সব ঢেলে দে। গিয়ে বড়দাকে বলেছে, সব ঢেলে দিয়েছে আমার পাতে, ঢেলে দিয়ে গিয়ে বড়দাকে বলছে, বাবু কটা রসগোল্লা খেতে পারতেন? বাবু ভারতীদি সব আরও খাইব। হ্যাঁ দে, খাবে কটা দে। মানে ভরপেট সব খেয়েছি, মাছ মাংস। তখন ইলিশ মাছ আমার খুব প্রিয় জিনিস, ভাজাও খেয়েছি, ঝালেও খেয়েছি, সব কিছু খেয়ে এ করে তারপরে দিয়েছে। খেলুম, খেয়ে গুনে খেয়ে নিয়ে 42টা খেয়েছিলাম। বাপরে, বেশি খেতে পারিনি। তারপর আবার বর্দা ফের নিয়ে এসেছে একটা জায়গা করে মিষ্টি নিয়ে এসে বলছে,
বাড়তি, ও তো বাংলার কথা বলতো, বাড়তি তুই যদি এইগুলো খাইতে পারিস আমি তোর সরস্বতী পূজায় একখান শাড়ি দিব। আরও চেপে গেছে, আরো খেতে হবে, আরও খাবো। হ্যাঁ, শাড়ি যখন একটা পাবো বর্দার থেকে তখন 25টা আরো তখন আরও খায়। বললে হ্যাঁ তুই খা, আমি বইয়া আছি, তুই খা। মানে খুব খাওয়াতে ভালো, যে খায় খেতে পারে তাকে খুব ভালোবাসে। আর কোনো গানে ধরুন আপনারা গেছেন কোথাও, কোনো একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, মানে লোক বেশি হয়ে গেছে, এই যেমন বিশৃঙ্খলা, অ্যাজ এ দল মালিক হিসাবে উনি সেটা কিভাবে সামলাতেন, মানুষকে কিভাবে ডিল করতে দেখেছেন ওনাকে? ও সমস্ত লোকজনকে এ করতো, হ্যাঁ, বসে থাকতো আমাদের গ্রিন রুমে বসে থাকতো। খুব ধীর স্থির মাতারি ছিলেন, খুব খুব, মানে এত মারামারি হয়ে যাক উনি চুপ করে বসে আছেন, দেখে চুপ করে ওই বাক্সের ওপর বসেই আছে, কোনো কথা নেই, কোনো কথা নেই, যা কিছু সতীশ নন্দী করে সব সতীশ নন্দী করবে। আর যে ক্যাশিয়ার সে তো বুড়ো, তার তো ক্ষমতা নেই, সে ওই ক্যাশ আগলি বসে আছে, এইরকম এ করতো। তারপরে বর্দা চলে যাওয়ার পর তারপরে বৈকুণ্ঠতে যখন আপনি ছিলেন তখন কি সূর্য দত্তর সঙ্গে আপনার ইয়ে হয়েছিল? একদিন উনি এসেছিলেন, মানে বাংলাদেশ থেকে এলেন, বললেন আজকে ওরা সবাই মাস্টারমশাই বলতেন সকলে, গুরুমশাই আসবে আজকে, গুরুমশাই। তবে দেখতে শুনতেই খুব বিশাল লম্বা, এইরকম আবার রিলিক করছে, হাড় কিটকিটিয়ে আসলো। একটা পিঁড়ে, চৌকির মতো পিঁড়ে আছে, তার বসতে দিল, ওটি করলো, ওইতেই খাওয়া দাওয়া করলো। কি খেলো? দুধ আর ভাত। আচ্ছা, আর কিচ্ছু খেলো মানে ওনার বোঝানো বা যাত্রা সম্পর্কে কিছু বলা, সেই সব কিছু সুযোগ আপনার হয়? কিছু করেনি। আচ্ছা, তো যাই হোক, এবার অচল পয়সা হলো, তারপর অচল পয়সার পরে একটা ঘটনা ঘটলো, অরুণ বীণা নট্য ছেড়ে দিল। তো ওই সময় কি গন্ডগোলটা হলো? গন্ডগোলটা হলো বীণা প্রেগনেন্ট, ও কাজ করবে না তবু। সেটা তো অচল পয়সার আগে। হ্যাঁ, না, হ্যাঁ, অচল পয়সার আগে সেটা প্রেগনেন্ট হলো বলেই তো বেলা সরকার এলো, ছুটি নিল বলে বেলা সরকার এলো। তারপর যখন ছেলে হয়ে গেল, ছেলে হওয়ার পর অচল পয়সা হলো, তখন অচল পয়সার পর যখন ময়লা কাগজে গিয়ে দেখলো, ভৈরব গাঙ্গুলি বললো যে তোমাদের রোল হচ্ছে না, ঠিক মতো নিয়ে হচ্ছে না, নিজেদের মধ্যেও একটা ইয়ে ছিল, ওই ব্যাপারে কি ব্যাপারটা, ঘটনাটা ঘটলো? হচ্ছে না বলতে কি, ওর জায়গাটা ও তো এ করে নিয়েছে, ক্যাপচার করে নিয়েছে। মানে ও বিনার যা অ্যাক্টিং, তার চেয়ে তো দিদি প্রচণ্ড ভালো অ্যাক্টিংটা, গানটা একটু কমে ছিল গানে, আর সেই জন্যই আর এ করতে পারতো না। তারপর তো খালি ওই গজগজ করতো, গিন্নুতে এ করতো। হ্যাঁ, না আমরা এ করবে না, খালি সব আদার্স লোকগুলো আছে, ওই সব গান ফান বাদ দিয়ে দিলে হয়তো ওসব আর চলবে না, কি হবে, এইরকম জেলার্সি এসে গেছিলো বিনার মনের মধ্যে। তারপরে তো এই থাকতে দীনেশদার সঙ্গে ওরা এই করলো, যোগাযোগ করলো, দীনেশদার সঙ্গে যোগাযোগ করলো প্রবোধ বন্ধু অধিকারী, ওদেরকে অদল বদল করিয়ে দিল, শেখর গাঙ্গুলিকে আনলো, এনে ওই জায়গায় ওদেরকে পাঠালো, দিদিকে নিয়ে এলো, প্রবোধ বন্ধু অধিকারী দিদিকে নিয়ে এলো। হ্যাঁ, সে তো প্রবোধ বন্ধু থেকে দিদিকে তো আনলো, সেটা আগেই, সে তো বীণা দাশগুপ্তা ছাড়ার আগেই, 2 বছর আগেই এসছে। এই যে যখন দুজন চলে গেল, সেই জায়গায় শেখর গাঙ্গুলি এলো। হ্যাঁ, দিয়ে এবার ময়লা কাগজেও তো একটা বিশাল একটা হিট হলো, হিট হওয়ার পরেও। ময়লা কাগজে কোন চরিত্র করেছিলেন আপনি? আমি করেছিলাম ময়লা কাগজ, তরুণ কুমারের সাথে বোধহয় ছিল আপনার এটা। হ্যাঁ 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 হ্যাঁ, আমার আগে একটা ছোট চরিত্র দিয়েছিল, সেটা এই করলো না। তারপরে বিনা চলে গেল, বিনার জায়গা, বিনার এটা কে পূরণ করবে? বর্দা বলল ভারতী দিয়ে দে, ভারতী পারবো। হ্যাঁ, আমি কী করবো? হ্যাঁ, আমি তোকে কইছি যা তুই। হ্যাঁ, তো ওই ময়লা কাগজে শেখর গাঙ্গুলি নট্যতে সে শরৎ মল্লিককে ফাটিয়ে দিয়েছিল। শেখর গাঙ্গুলি কেমন, দর্শকের তখন কেমন রেসপন্স হতো ওনার অভিনয়? ভালোই করতো, ভালোই করতো না? ভালো করতো। আচ্ছা, ভালোই করতো। আর তারপরে ময়লা কাগজের পরের বছরই দেবী সুলতানা। দেবী সুলতানাতে কোন চরিত্র করেছিলেন? আমি করেছিলাম ওই যে কি নামটা ছিল ভুলে গেছি, ওর বউ করেছিলাম, ওই জয়ন্তী বলে একটা চরিত্র, দিনাজপুরের রাজ পরিবারেরই হ্যাঁ চরিত্র করেছিলাম। তাই নট্য কোম্পানি যে সমস্ত ঐতিহাসিক যাত্রাপালা হয়েছে এই মানে 3 দশক ধরে একটানা, তার মধ্যে দেবী সুলতানা একটা বিশাল একটা জায়গা ছিল। তো বেলা সরকারের
তখন মানে ওই চরিত্রটাই নট্টতে প্রথম ফাটিয়ে দিয়েছে বেলা সরকার। হ্যাঁ, তো কেমন নিয়ে করতো মানে মঞ্চে মঞ্চে খুব ভালোই এ হতো। মানুষ কেমন ইয়ে করতো? মানুষ খুব মানে এবার শো ভেঙে গেলে লোক অর্ধেক বাড়ি যাবার এ না করে আগে খালি ইয়ে অটোগ্রাফ অটোগ্রাফ নিতে আসতো। বেলা সরকারকে দেখবো, বেলা সরকারকে দেখবো, বেলা সরকারের অটোগ্রাফ নেবো, আমরা এখন এ করবো না। সে ঠেলে ঠুলেও পাঠানো যেত না, এই একটা ছিল, ওটাও ছিল আর এটাও ছিল, গঙ্গাপুত্রের ভিসে অম্বাটাও। হ্যাঁ সেটা তো আসছে। তারপর এই দেবী সুলতানার পরে ক্ষুদিত হারেম, শ্রীচরণের সুমা, কুবেরের পাশা, রাত্রির তপস্যা, এইগুলো তো সব আপনি করলেন। সব। তারপর আবার যেটা গিয়ে বেশি হিট করলো সেটা হচ্ছে গঙ্গাপুত্র ভীষ্ম। গঙ্গাপুত্র ভীষ্মতে কাগজের ফুলও, সরি কাগজের ফুল ছিল তার মধ্যে, কাগজের ফুলও ছিল, খুব ভালো ছিল। তারপরে গঙ্গাপুত্র ভীষ্ম। কাগজের ফুলে ওই চরিত্র করেছিলেন মায়ারানী। মায়ারানী ওই মেরে ফেলছে তখন কাগজের ফুলে তো রুমা দাশগুপ্ত এসছে তখন। হ্যাঁ নট্টতে। হ্যাঁ। তারপরে গঙ্গাপুত্র ভীষ্মের কথা বলুন এবার। তারপরে এবার গঙ্গাপুত্র ভীষ্মের কথা কিছু। গঙ্গাপুত্র ভীষ্ম তো দিদি ছিল, ওরা 3 বোন। হ্যাঁ, আমি ছিলাম জেলে রানী, সত্যবতীর মা, সত্যবতীর মা, দাসরাজের বউ। আচ্ছা, এই ছিল। আর এই চলতো, এইটি চলতো। তবে দিদির প্রচণ্ড এটা ছিল। শেখর গাঙ্গুলি আর ওই ভীষ্ম আর অম্বার সিনগুলো যখন হতো, বাপরে, আমরা কেউ গিন্ডুমে বসে থাকতাম না, আমরা সবাই আশেপাশে যেখান থেকে ফুটো থাকতো ওইখান দিয়ে দেখবার জন্য হয়ে থাকতো। প্রত্যেক দিন একই, মানে একই তো জিনিস হচ্ছে, তাও আপনাদের মানে দেখতে হবে। আচ্ছা, খুব দাপটে। আপনার কি মনে হয় ওখানে কেউ কাউকে একচুল জায়গা ছেড়ে দিত? শেখর গাঙ্গুলি, বেলা সরকার? না, কেউ ছাড়তো না, কেউ ছাড়তো না। এমনকি মদন কুমার ছিল, সেও ছাড়তো না। সে তো দৈপায়ন ব্যাস করেছিল। আর তরুণ কুমার করেছিল বিচিত্র বীর্য। তাহলে এই নট্টর সব বড় বড় প্রোডাকশনগুলোতে আপনি কাজ করেছেন, এটাও তো মানে যাত্রা জীবনে একটা কম বড় পাওয়া নয়। যেখানে নট্ট কোম্পানিতে অন্য আর্টিস্টরা কাজ করার জন্য মুখিয়ে থাকে, সেখানে আপনি 12 বছর নট্টতে কাজ করেছেন। এটা তো খুব বড় একটা ব্যাপার। খুব মানে ওটা মনে হতো না যে আমি এখানে যাত্রা করি, ওর বাড়ির মতন। বর্দার মা খুব বাড়তি, তুই না 2 গজ খাইয়া যা। আপনার কি মনে হয় বীণা দাশগুপ্ত আর অরুণ দাশগুপ্ত ছাড়ার পর নট্ট কোম্পানি কোনোভাবে একটু কমজোরি হয়ে পড়েছিল? কিন্তু কিন্তু তারপর সেটা আবার বেলা সরকার সেটাকে ইয়ে করে দিল। তবে ওদের চেয়ে সেল বেশি দিয়েছে দিদি, বেলা সরকারের সাথে আপনার বন্ধুত্বটা কবে থেকে শুরু হলো? ওই তো নট্টে যখন গেল তখন থেকে আপনার সঙ্গে ভাব বলতে কি, ওই নটি বিনোদিনীর এই এটা কি নামটা ভুলে যাচ্ছি, আমতলা ফার্স্ট শো জয়েন করতে বেলাদি। আমরা কোনোদিন দেখিনি, এই যে আমাদের প্রম্পটার ছিল ও আসতো, প্রম্পটারই তো ওনাকে খুব সাহায্য করেছিল এই চরিত্রটা তুলতে। ওই পার্ট করে বলিয়ে দিত, এ করতে করে। আপনারা ভেবেছিলেন যে কেমন বলবে? হ্যাঁ, তাও দেখে এমনি চেহারা দেখে না ভালোই হবে। প্রথম দিন 2-3টে শো করলো। একটা মেয়ে ছিল, তাকে বর্দা বলেছিল এই কখন যাবে না যাবে একটু অ্যাপিয়ারটা করিয়ে দিবি। হ্যাঁ, ও তো সে ভুলভাল করে দিয়েছে, ডায়লগ শেষ হয়নি, গিয়ে আর মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে আছে আনছি। তারপরে সে ডাকছে বর্দা, বাড়তি কি আয় না, তুই আয় আমার কাছে, আয় তুই এখানে খারাপ, বেলা যখন যাইব তুই ওরে একটু তুইলা দিবি। আচ্ছা ঠিক আছে। 1 সপ্তাহ করেছি। হ্যাঁ, বললো সত্যি। সেই থেকে ওই যে দিদি আমার সঙ্গে আমার যে বন্ধুত্ব বলো আর বোনই বলো যাই বলো, ও কিন্তু মানে নট্ট কোম্পানিতে এসে একজন ফিমেল মানে অভিনেত্রী হিসাবে আপনার একটা স্নেহ উনি পেয়েছিলেন। হ্যাঁ, মানে বন্ধু বলতে আপনি সেখানে প্রথম একটা মানে একটা মেয়ের সাথে একটা মেয়ের বন্ধুত্ব, মানে সেইটা ক্ষেত্রে যখন উনি বড় মেয়ের বিয়ে দিল, হ্যাঁ, বর্ধার কি সব দেখাশোনা হলো। তারপরে তো তখন ও থাকতো ওই বেলেঘাটা ইয়েতে কোয়ার্টার যে এগুলো ছিল, বর্দাই ভাড়ায় দিয়েছিল সমস্ত সব করে। যাতায়াত ইছাপুর থেকে যাতায়াত করতে অসুবিধে হতো বলে
ওই জন্য সবাই করে দিল। বিয়েও হলো এইখানে। ওই থাকার মানে সে যে কী ওই শিখা বসছিল, ও আর আমি শিখা চলে গেল, কেটে চলে গেল। এবার দিদি সে আমাকে আর ছাড়বে না, ও যে যে দলে যায় এবার সেই দলেই নিয়ে যাবে। গঙ্গাপুত্র ভীষ্মর সময়ে ওই পরপর 3 বছরে মহাভারতের 3টে পর্বকে করতে চেয়েছিলেন মাখনলাল নট্ট। 2টো পর্ব করেও পরেরটাও করেছিলেন। তো কুরুক্ষেত্রে কৃষ্ণতেও আপনি ছিলেন না, কুরুক্ষেত্রের কৃষ্ণে আর ছিলাম না আমি। না, বেলা সরকার ছিল, আপনি ছিলেন না কেমন? ও ও না, এ ভুলে ভুল বলেছি, অগ্রগামী। তারপরে আপনি অগ্রগামীতে গেলেন। অগ্রগামীতে তখন বীণা দাশগুপ্তা রয়েছে। দুটো আছে তো, দুটো দল ছিল তো, দিয়েছে তার দুটো দল ছিল। হ্যাঁ, একটা তো অগ্রগামী করলো আর শিল্পী তীর্থ। শিল্পী তীর্থ তো বৈদ্যনাথ ছিলেন, বৈদ্যনাথ ছিলেন শিল্পী তীর্থ, কিন্তু হলেও চালনা ছিল ওনার। হ্যাঁ, চালনা করতো তো দীনেশ। দীনেশ নন্দী ছিল। তখন আপনি ওই শিল্পী তীর্থে গেলেন না? অগ্রগামীতে গেলে তো বীণা দাশগুপ্তার সঙ্গে হচ্ছে না, তাহলে শিল্পী তীর্থে। আচ্ছা, তার মানে একটা বছর আপনার একটু ইয়ে হয়েছে, গ্যাপ ছিল। হ্যাঁ, গ্যাপ ছিল। তাহলে ওরাও যখন ছেড়ে দিল, চলে গেল, আপনাকেও বেলা সরকার টানলো যে আমার বান্ধবীকেও আমার সাথে যেতে হবে। এবার যেখানে ও যেত আমাকে ট্রেনে ট্রেনে নিয়ে যেত। এই যে বেলা সরকার দেবগোপাল এই যে জুটিটা তখন থেকে শুরু হলো, মানে যেটা দর্শকের কথাতে বোঝা যায় যে সেই সময় বেলা সরকার দেবগোপাল মানে মানে মারামারি ফাটাফাটি, মানে ভাঙচুর হয়ে যাবে স্টেজ, এরকম ব্যাপার। তো তাদের কেমন নিয়ে দেখেছেন আপনি মঞ্চে? ওই দুজনের অভিনয়ের কেমন নিয়ে ছিল দর্শক? ভালোই ছিল, দর্শক ছিল, খারাপ ছিল না, খুবই ভালো ছিল। তাহলে এই জনতাতে যে কটা ওনারা করেছেন সব কটাতে আপনিও ছিলেন? ওই তো একটি ইয়ে, এক পয়সার মা, রাজবাড়ির রাধা, মেয়ে নয় মনসা, লক্ষ্মীর পদচিহ্ন, লক্ষ্মীর পদচিহ্ন, এই সবগুলোতেই ছিলেন? সবই ছিলেন, সবগুলো। তারপরে ওখান থেকে বোধহয় এলো এতে, অগ্রগামীতে গেছিল। হ্যাঁ, ওটা দুটুকরো মাই লাস্ট। কার? দিদির বোধহয়। না না, অগ্রগামীতে। হ্যাঁ, অগ্রগামীতে 1 বছরই ছিল। দুটুকরমার পূজারিনী প্রমীলা, আপনিও কি ছিলেন তখন ওনার সাথে? না, আমি যখন চলে গেছি শিল্পী বন্ধন, এই যে ইয়ে কি বলে এটা, তোর বাবা নাম ভুলে যাই যে, লোকশিল্প। হ্যাঁ, লোকশিল্প। না, লোকশিল্প তো বৈদ্যনাথের। বৈদ্যনাথের শিল্পী তীর্থ। ও লোকশিল্প। হ্যাঁ, তা লোকশিল্পতে বেলা সরকারও তো করলো অসীম কুমারের সঙ্গে, সেই তখন আপনিও ছিলেন। হ্যাঁ, ওই ওরা কি বইটা যেন ভুলে গেল নামটা। তাহলে ওই এরপর লোকশিল্পে গেলেন, সেখানে শাখা দিয়ে কিনলাম, বাবুগো সিঁদুরের দাম অনেক, ঘরে ঘরে দুর্গা, এগুলোতে সব অভিনয় করলেন। তারপর তখন অবধি আপনি বেলা সরকারের সঙ্গে অভিনয় করছেন। তারপর এবার কি মানে 2000 সাল পর্যন্ত বেলা সরকার যে দলে গেছেন আপনিও গেছেন? হ্যাঁ, নিয়ে গেছে। এবার ওই ওটা কি বলে, ওই ঋদ্ধি চ্যাটার্জি দল করেছিল। সেখানেও আপনি গেছিলেন? ওখানে ওই দিদি আমি একসঙ্গে গেলাম। ওই তখন ওই কাকুলি সেকেন্ড হিরোইন। আচ্ছা, কাকুলি সেকেন্ড হিরোইন, আর অনল ওখানে ছিল না। ওখানে দেবগোপাল। বেলা সরকার লুঠেরা সুলতানা আর সেলাই করা ভারত মাতা বলে 2টো বই করেছিল, ওই দুটোতে আপনি ছিলেন? না, ছিলেন না। আপনি মানে কতদিন অবধি যাত্রা করেছেন, মানে কত সাল অবধি, শেষ কত সাল অবধি করলেন যাত্রা? ওইটাই তো মনে করতে। তারপরে আমি আবার দিদির সঙ্গে হয়ে গেল, আমি মেদিনীপুর চলে গেলাম 1 বছর। কলকাতার দল ছেড়ে দিলেন? কলকাতার দল ছেড়ে দিয়ে মেদিনীপুরের দলে চলে গেলাম। আচ্ছা, মেদিনীপুরে ওখানে আবার 1 বছর 2 বছর কাজ করেছি। হ্যাঁ, একটা লাস্ট হচ্ছে দিদির মেয়ে আবার জয়েন করলো, বড় মেয়ে। হ্যাঁ, ওর সঙ্গে করে লাস্ট। আচ্ছা, বেলা সরকারের ছেড়ে দেওয়ার আগে আপনি ছেড়ে দিয়েছেন না তারপর? দিদি বেলা সরকার 2008 নাগাদ ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, দিদির আগে আপনি ছেড়ে দিয়েছেন। তাও ধরতে গেলে আপনার প্রায় 40-45 বছরের বেশি আপনার যাত্রায় অভিনয়। তো এই যে এতদিনের একটা দীর্ঘ যাত্রা জীবন, তো এখানে আপনার প্রথম যে আপনি যে টাকায় জয়েন করেছিলেন, তা আপনি আপনার এই মানে মাইনার ইয়েটা কতটা পরিবর্তন হতে দেখেছেন? অনেক পরিবর্তন হয়েছে। প্রথম কত টাকা পেয়েছিলেন?
প্রথম যখন সেপ্টেম্বরে ঢুকেছিলাম 200 টাকা মাসে মাসে। মাইনে। আর জলপানি? জলপানি তখন রান্না হতো, রান্না হতো, এমনি জলপানি ছিল? তখন জলপানি ছিল না, তারপরে জলপানি জলপানি হয়েছে। ওই দুবার খাওয়াই দিয়ে দিত ওরা। আচ্ছা, তখন এই খাওয়ার ব্যাপারটা দলে কেমন ছিল? খাওয়ার ব্যাপার টপ শিল্পীদের কাঁসার থালা, মাঝারিদের স্টিলের থালা, 8 নম্বরের কলাই করা থালা, সেরকম ব্যাপার দেখেছেন আপনি? হ্যাঁ দেখেছি, বর্দার ওখানে সব। আপনি ক পিস করে মাছ পেতেন দলে? 2 পিস করে পেতেন। আর বড় আর্টিস্টরা কি? বড় আর্টিস্ট ওদেরও ওই একই ও সব কোনো এ ছিল না। আচ্ছা, না থালার ডিফারেন্সটা ছিল? ভাজা খাবে, 1 পিস ভাজা 1 পিস ঝাল। না আমি বলছি না, থালার ডিফারেন্স মানে অন্য দলে এরা ছিল, নর্থে ছিল না। নর্থে সব কাঁসার গ্লাস, কাঁসার বাটি, কাঁসার থালা, ও সব A to Z। একটা ছিল যে ওরা বড় আর্টিস্ট, ওদের জন্য আলাদা আসন পাতা থাকতো, সেখানে কেউ বসতে পারবে না। ওখানে দিলীপবাবু বসবে, দীপেনবাবু বসবে, এই অমুকবাবু বসবে, এদের জন্য। এগুলো আপনাদেরকে সেভাবেই শিক্ষা দিয়ে দেওয়া হতো যে এইটা আপনাদের ইনফরমেশন, যে এরকম ভাবে আপনাদের চলতে হবে। একটা বস্তা পেতে তার উপর একটা আসন দেওয়া। তাই এই যে দিলীপ চ্যাটার্জির সঙ্গে যখন আপনি দলে ছিলেন, সেই সময় কি ওনার সঙ্গে সোনাই করার কোনো অভিজ্ঞতা হয়েছে আপনার? হ্যাঁ, সোনাই করেছেন? হ্যাঁ করেছি। যাই হোক, আপনার যাত্রা জীবনের তো অনেক কথাই আমি জানলাম। তো এই যে 64 সাল থেকে আপ টু 2005-06 পর্যন্ত আপনি এত বছর যাত্রা করলেন, এর মধ্যে যাত্রাকে কতটা বদলাতে দেখেছেন? অনেক বদলে গেছে। আপনি যখন করতেন তখন সখীর ব্যাচ ছিল? হ্যাঁ, তখনও বড় দলে সখীর ব্যাচ ছিল, সত্যম্বরে ছিল। আচ্ছা, ও সব একবার এক কাঁড়ি ছেলে এলো, সব ডাকলো, এসে সব বসে গেল, গোল হয়ে ঘিরে বসে সব মেকআপ করতে লাগলো, নিজেরা নিজে সব মেকআপ করে। সেই সময় সখীর দলে যে সব গান গাইতো তারা, তো সেইরকম কোনো গান কি আপনার মনে পড়ে যে সখীর দলে ছেলেরা গাইতো? এখন আর কোনো মনে নেই, ওসব মনে নেই না? তাহলে অনেক পরিবর্তন আপনি দেখেছেন? অনেক পরিবর্তন দেখেছি। আচ্ছা, তো যেসব শিল্পীদের সঙ্গে আপনি কাজ করেননি, যেমন ধরুন স্বপন কুমার, শান্তি গোপাল, তো এই রাখাল সিংহ, এই সমস্ত শিল্পীদের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? মানে পরিচয় বা? না, এমনি কোনো পরিচয় হয়নি, সত্যি কথা যেটা। হ্যাঁ, বলতো এই দলে এই আছে, এই দলে এই আছে, এই আছে, ওই নামই শুনতাম, চোখের কাজ তাদের দেখিনি। আচ্ছা, আর মহিলাদের মধ্যে যেমন ধরুন বর্ণালী ব্যানার্জি, নাম শুনেছি, তারপরে আলাপও হয়েছিল, এমনি কাজ করিনি। আর 3টে যে সেরা অভিনেত্রী যাত্রায় ধরা হয়, জ্যোৎস্না দত্ত, বীণা দাশগুপ্তা এবং বেলা সরকার, 3 জনের সাথে আপনি কাজ করেছেন, বেলা সরকারের সঙ্গে বেশি করেছেন। হ্যাঁ। তো এবার আপনার ব্যক্তিগত জীবনের কথা যদি কিছু বলেন। আর ব্যক্তিগত জীবনে কি বলবো, এই তো চলছে, আর ব্যক্তিগত কি আছে ভাই? ব্যক্তিগত জীবনে এই ভাইগুলোকে মানুষ করলুম, সংসারটাকে দাঁড় করালুম। মানে আপনি এই যাত্রা করে এই সমস্ত ভাই বোনেদের সবকিছু আপনি করেছেন? ওদের লেখাপড়া যা বলুন সব করেছি। বাবা ছিল, বাবা একা সংসার পারতো না, এই পিসি সব লোক কুটুম এসে যেত, তখন অসুবিধা হতো। হ্যাঁ, মা বলতো দূর, আর এসব পারা যায় না, এইসব একজন বেরিয়ে যাচ্ছে, আবার একজন এসে। এত ভালো ভালো প্রোডাকশনে কাজ করলেন, আপনার কখনো মনে হয়নি আপনি একদম 1 নম্বরে টপ নায়িকা হবেন? সেরকম ইচ্ছে ছিল, কিন্তু আমি আর সেটা করি, মানে সেরকম সুযোগ কি এসেছিল? এসেও ছিল, আমি যাইনি। না, শেষকালে যদি মাঝে রাস্তায় কিছু হয়ে যায়, আমি যদি টানতে না পারি, তখন কি হবে? নিজের মনে ভয় লাগছিল যে নায়িকা হবে। নাহলে এমনিতে যা কাজ করেছি সব দাপটের সঙ্গেই কাজ করে গেছি, কেউ করতে পারবে না। এত চরিত্র করেছেন, আপনার কি আক্ষেপ কিছু আছে? শিল্পীর জীবনে তো অনেক চরিত্রের শিল্পীর আকাঙ্ক্ষা থাকে যে আমি এই চরিত্রটা যদি করতে পারতাম, তেমন কি কিছু মনে? না, সব চরিত্রই করেছি। ওই যে সত্যম্বরে পাষাণের মেয়ে, তত লক্ষ্মী সেজেছি। হ্যাঁ, মানে হিস্টোরিক্যাল বই হলেই সব ভয়ঙ্কর ব্ল্যাঙ্ক ভার্স। ও বাবা, ভার্সের একবারে ৬৩ পুজো হয়ে যেত। তো এবার আপনার কাছ থেকে আমরা একটা গান শুনবো, তাহলে যাত্রার গান আপনি আমাদের একটা শোনান। কোন যাত্রা থেকে শোনাবেন প্রথমে? সোনাই দিঘি থেকে শোনাবেন। তাহলে আমরা এখন ভারতী সিনহা মহাশয়ের কাছ থেকে সোনাই দিঘি যাত্রাপালা থেকে একটা বিখ্যাত গান শুনে নেব। তোমার নামেতে বাঁধিয়াছি সুর, আমার বিনার তারে,
তোমার নামেতে বাঁধিয়াছি সুর, আমার বীণার তারে। দিবানিশিতাই আমি যে বাজাই গোপন অন্ধকারে, আমার বীণার তারে। কি দিয়ে তোমারে বাঁধিব ভেবেছিনু, তব স্মৃতি বুকে নিয়ে সারাটি জীবন কাঁদিব। কেন এলে কাছে দিলে বড় মালা, সহিতে নারিয়ে ঘরে পরে জ্বালা। কেন এলে তুমি দিলে বড় মালা। আপনার যে বিখ্যাত একটি পয়সা যাত্রাপালা থেকে রাঙা জেলেনির যে চরিত্র, সেই রাঙা জেলেনির কি কোনো ডায়লগ কিছু মনে পড়ে? পড়ে, কিন্তু বেশি নয়, না না, যেটুকু যেটুকু আপনি বলবেন এটুকুই যথেষ্ট। আপনি মাছ নেবে গো, মাছ, মাছ নেবে গো বাবু, মাছ নেবে। আরে বড় বড় মাছের ছোট ছোট কাঁটা আছে গো বাবু, রুই আছে, কাতল আছে, লেঠা, চ্যাং ব্যাং সব কিছু আছে, তুমি নিবে? আরে আরে তুমি তো সেই ডিলার বাবু না, ও রেশনের দোকানে তুমি কাজ করো তো। ও তোমাকে আমি দিব গলাই, তোমাকে আমি দিব গলাই, তোমাকে আমি দিব গলাই। আমি চললাম। খুব সুন্দর, বাপরে, রাঙা জেলেনির চরিত্র। একটা সেই উড়িয়া ডায়লগ বলছিলেন তখন, ওইটা যদি একটু শোনান, লোকশিল্পের। আচ্ছা আচ্ছা। আপনারে কি কহিব বাবু, নিজেরও সংসার না চলিছি, কোথা কোন দেশ ঘরে গরিব ছুয়া আছি, তাকু মাস মাস টঙ্কা পাঠানছি। এমতি চলিলে মু কোথা যাইবি পড়া। বাপরে, তাহলে আপনাকে তো উড়িয়া ভাষাও শিখতে হয়েছে। সব। যাক, তাহলে এখন আপনার সময় কাটে কি করে? এখন এই বাড়িতে এই কাজকর্ম করি, রান্না বাড়া করি, খাই, ভাই বোন সবাইকে নিয়ে এখন আপনার এই সময় চলছে। চলে যাচ্ছে। ওই মেয়ে আসে মাঝে মাঝে। রান্না করেন এখনো? রান্না করেন? হ্যাঁ, রান্না করি। আচ্ছা, রান্না করতে ভালো লাগে? হ্যাঁ, বলে দিলে তো আমি রান্না করে রাখি। আপনি কি নিরামিষ খান নাকি এমনি? না, সব খাই। সব খান? হ্যাঁ হ্যাঁ, সব খাবেন। মাংস খাই? মাংস খান না, মাছ খান? মাছ খাই। সব খাবেন, আবার কি না খাওয়ার কি আছে। যাক, তাহলে আপনার আর কোনো কিছু বিশেষ কোনো ঘটনা আপনি বলবেন? শেষে একদম আমরা চলে এসেছি। যদি কোনো আপনার যাত্রা করতে গিয়ে কোনো ঘটনা যেটা আপনার মনকে এখনো দোলা দেয়, এমন কোনো ঘটনা, সেই কিছু যদি আপনি বলতে চান, তেমন কিছু কি আছে? যদি বলেন তাহলে বলতে পারেন। না, তেমন কোনো স্মরণীয় কিছু, কোনো মুহূর্ত? সে আছে যা, সে তো চলেই গেছে, আর দরকার নেই সেসব ঘটনা এই করে। আচ্ছা, ও ছেড়ে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটা শুধু শুধু। তো আজকে আমরা এমন একজনের সঙ্গে কথা বললাম, যাত্রা জগতের একজন বিখ্যাত অভিনেত্রী ভারতী সিনহার সঙ্গে। তো যাত্রা জগতে এমন অনেক অভিনেতা অভিনেত্রী এসছেন যাদের নিয়ে আলোচনা সে অর্থে হয়নি, সেই রকম একজন অভিনেত্রী ভারতী সিনহা। বিভিন্ন বড় বড় দলে, বড় বড় প্রোডাকশনে উনি কাজ করেছেন। তো আজকে ওনার মুখ থেকে ওনার যাত্রা জীবনের নানান অভিজ্ঞতার কথা আমরা শুনলাম, আপনাদের সামনে তুলে ধরলাম। দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সময় দেওয়ার জন্য, আর ওনার যাত্রা জীবনের কথা আমার মাধ্যমে দর্শকের কাছে তুলে ধরার জন্য। আপনি সুস্থ এবং নিরোগ থাকুন এই কামনা করি। অনেক অনেক ভালো থাকবেন। আচ্ছা, আজকের মতন আমরা এখানেই শেষ করছি। আচ্ছা, নমস্কার। নমস্কার।